ধর্মেন্দ্র প্রধানজি যিনি নিজের নৈতিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন, নাকি ছাত্রদের চাপে করেছেন, নাকি বিরোধীদের চাপে করেছেন, নাকি মোদিজির ইশারাতেই রেজিগনেশন দিয়েছেন, এই ডিবেটটা এখন খুব একটা রিলেভেন্ট নয়। কারণ এতদিন বলা হচ্ছিল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে পার্লামেন্ট চলতে দেওয়া হবে না, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে দেশ চলতে দেওয়া হবে না, তিনি পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তর ছাড়া হবে না, গোটা দেশে এমন তাণ্ডব চালানো হবে যেন ভারতের বাকি সব সমস্যার একমাত্র মূল কারণ ধর্মেন্দ্র প্রধানই, যেন তিনি পদত্যাগ করলেই সকালবেলা সূর্য পশ্চিম থেকে উঠবে, প্রশ্নপত্র নিজে থেকেই সিকিউরড হয়ে যাবে, যারা প্রোটেস্ট করছে তারা সব ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে, প্রত্যেক ছাত্র সঙ্গে সঙ্গে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে যাবে। কিন্তু এখন তো ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, তাই এবার আসল প্রশ্নটাই সামনে আসছে। দেখুন, আমি কিন্তু আগেই বলেছিলাম যে এটা শুধুমাত্র স্টুডেন্ট প্রোটেস্ট একদমই ছিল না, ছাত্রদেরকে সামনে রাখা হয়েছে ঠিকই, কিন্তু পর্দার পেছনে অনেক বড় খেলা চলছিল, চারিদিক থেকে একটা বিশাল পলিটিক্যাল গেম সাজানো হয়েছিল। এবার খেলাটা একটু বোঝার চেষ্টা করা যাক, এর মধ্যে কতটা সত্যি আছে, কি ধরনের কানেকশন আছে, আর ছাত্রদের কাঁধ ব্যবহার করে আসলে কারা নিজেদের বন্দুক চালাচ্ছে। দেখুন, জেনজি এখন গোটা পৃথিবীতে একটা নতুন পলিটিক্যাল টুল হয়ে উঠেছে। ফর্মুলাটা খুব সিম্পল, জেনজি রাস্তায় নামবে, সবকিছু পাল্টে দেবে, নির্বাচিত সরকারকে সরিয়ে দেবে। বাংলাদেশের সরকার ফেলে দিয়েছিল, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, তারপর তাকে মৃত্যুদণ্ড দেওয়ারও পরিবেশ তৈরি হয়। আর পেছনে বসে যারা এই পুরো অপারেশন ডিজাইন করছে তারা বলবে যে দেখুন, আমরা তো কিছুই করিনি, সব তো জেনজিরাই করছে। তাদের স্পন্টেনিয়াস ইউথ অ্যাঙ্গার এটা, হ্যাঁ, এতটাই স্পন্টেনিয়াস যে পোস্টার থেকে ফান্ডিং, ন্যারেটিভ, ইন্টারন্যাশনাল সাপোর্ট সবকিছু আগে থেকেই রেডি থাকে। শুধু ছাত্রদেরকে বলা হয় তোমরা রেভলিউশন করো, বাকিটা আমরা সামনে নেব। আমরা সবাই জানি এই মুহূর্তে আমেরিকা ভারতের ওপরে খুব একটা সন্তুষ্ট নয়। সত্যি বলতে কি, স্বাধীন এবং আত্মনির্ভর ভারতকে আমেরিকা কোনোদিনই খুব একটা পছন্দ করেনি। কিছু সময় মোদিজি আমেরিকার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছিলেন, তখন মনে হয়েছিল সম্পর্ক হয়তো ভালো ডিরেকশনে যাচ্ছে। কিন্তু ট্রাম্পের প্ল্যানটা ছিল অন্যরকম। তিনি ভাবতেন যে মোদিজি তার পেছনে পেছনে ঘুরবেন, আমেরিকা যা বলবে ভারত মাথা নিচু করে সেটাই মেনে নেবে। কিন্তু ভারত সরকার বহুবার পরিষ্কার করে দিয়েছে যে আমরা মাথা নিচু করে কথা বলবো না, আবার অকারণে চোখ রাঙিয়েও কথা বলবো না, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। ইকুয়ালিটির ভিত্তিতে আলোচনা করতে চাইলে আসুন, কথা বলুন, কিন্তু মালিক কর্মচারী রিলেশনশিপ বানাতে চাইলে ভুল ভাবছেন সেটা। ট্রাম্প অনেকটা বাধ্য হয়েই বলেন যে মোদি ইজ মাই গুড ফ্রেন্ড। তারপর আবার সঙ্গে সঙ্গে শুরু হয় যে এটা কেন করছো, ওটা কেন করছো, রাশিয়ান অয়েল কেন কিনছো, সেটা কিনবে না, ইরানিয়ান অয়েল কিনবে না, এই এগ্রিমেন্ট করবে না, ওই দেশের সঙ্গে ট্রেড করবে না। মানে বন্ধুত্বের ডেফিনেশন খুব ক্লিয়ার, তুমি আমার ভালো বন্ধু, তাই তোমাকে আমার সব কথা শুনতে হবে। সোজা কথায় আমেরিকা চাইছিল ভারত তাদের ক্যাম্পে চলে আসুক, তারপর ভারতের অবস্থাও ইউরোপের মতো করে দেওয়া হোক। ইউরোপের অবস্থা দেখুন, আমেরিকা বলছে গ্রিনল্যান্ড আমার চাই, আর ইউরোপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে প্রতিবাদ করবে নাকি আগে ওয়াশিংটনের পারমিশন নেবে। কারণ ইউরোপের নিজের স্ট্র্যাটেজিক ইন্ডিপেন্ডেন্স প্রায় শেষ, নাটোর ওপর এতটাই নির্ভরশীল যে নিজের ঘরের সিদ্ধান্ত নিতেও আমেরিকার মুখের দিকে তাকাতে হয়। একইভাবে কোয়াডের মাধ্যমেও তারা চাইছিল যে গোটা স্ট্রাকচার আমেরিকার লিডারশিপেই থাকুক, আর ভারত তাদের পেছনে দাঁড়িয়ে পতাকা নাড়ুক। কিন্তু এখানে মোদিজি ছিলেন, আমেরিকা থেকে যতটা বেনিফিট নেওয়া সম্ভব ছিল ভারত নিয়েছে, নিজের লিমিটেশনের মধ্যে যতটা এগোনো সম্ভব ছিল ভারত এগিয়েছে। কিন্তু তাই বলে ভারত আমেরিকার সাবঅর্ডিনেট হয়ে যাবে সেটা কখনোই সম্ভব নয়। এটা সোনিয়া গান্ধীর সময়কার কংগ্রেস সরকার নয় যে ওয়াশিংটন থেকে ফোন আসবে, ফাইন্যান্স মিনিস্টার বদলে দিন, আর দিল্লি থেকে উত্তর যাবে যে হ্যাঁ স্যার এখনই বদলে দিচ্ছি। আমেরিকা বলবে ফরেন মিনিস্টারকে সরাও, সঙ্গে সঙ্গে সেটা করা হবে। আমেরিকা বলবে সিকিউরিটি চেকিং এর নামে কাপড় খুলে আমাদের দেশে ঢুকতে হবে, আর আপনারাও সেটা হাসি মুখে মেনে নেবেন। সেই এনভায়রনমেন্টটা এখন আর নেই। এখন মোদির সরকার, এই সরকার প্রথমে নিজের দেশের শক্তি বুঝেছে, তারপর গোটা পৃথিবীকে বুঝিয়েছে যে ভারত আসলে কি। আমেরিকা ভারতকে নিজের ক্যাম্পে নিতে চেয়েছিল, ভারতের ভেতরে নিজের স্ট্র্যাটেজিক প্রেজেন্সটাকেও তৈরি করতে চেয়েছিল। আফগানিস্তান ইস্যুতে একাধিকবার আমেরিকা ভারতের কাছে মিলিটারি বেস বা অপারেশনাল সাপোর্ট চেয়েছিল। পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের সময়ও আমেরিকা মাঝখানে ঢুকে ইন্টারভেনশন করার চেষ্টা করেছিল। কিন্তু ভারত সরকার সেখানে বুঝিয়েছে যে ভারতের সিদ্ধান্ত ভারত নিজেই নেবে, মাঝখানে এসে কেউ নাক গলাতে চাইলে তাকে বিশেষ পাত্তা দেওয়া হবে না। এরপর আমেরিকা এবং তাদের ক্যাম্প বুঝে যায় ভারত পুরোপুরি রাশিয়ান স্ট্র্যাটেজিক রিলেশনশিপ ছেড়ে বেরিয়ে আসবে না, আবার আমেরিকার অধীনেও কাজ করবে না। একদিকে ব্রাজিল ভারতের সঙ্গে নতুন কোঅপারেশনের কথা বলতে শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ ভারতকে একের পর এক ন্যাশনাল অনার দিয়েছে, সংখ্যাটা 25 থেকে 30-এর কাছাকাছি পৌঁছে গেছে। ভারত নিজস্ব ট্রিটি করেছে, ইন্ডিপেন্ডেন্ট মার্কেট এক্সপ্লোর করেছে, নতুন ট্রেড রুট তৈরি করেছে। আমেরিকা এত ট্যারিফ গেম খেললো, এত প্রেশার দিল, তারপরেও ভারতের প্রোগ্রেস বন্ধ করা গেল না। এখন ভেনেজুয়েলাতে আমেরিকা যা করছে ভারতে সেটা এত সহজে করা যাবে না। ভেনেজুয়েলা তাদের একেবারে পাশেই, সেখানে রাতারাতি প্রেসিডেন্ট তুলে নিয়ে যাওয়ার মতো অপারেশন করা সম্ভব, ভারতে সেটা সহজ নয়। অবশ্য ভারতের ভেতরে থাকা শত্রু এবং আস্তিনের সাপেরা যদি বাইরে থেকে আসা শক্তিকে সাহায্য করে তাহলে চেষ্টা করা অসম্ভব নয়। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা স্ট্রেট ফরওয়ার্ড অপারেশন হিসেবে সম্ভব হবে না, তাই অন্য রুট দরকার। ভেনেজুয়েলাতে
এক ধরনের খেলা হয়েছে, আর্জেন্টিনাতে অন্য ধরনের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তৈরি করা হচ্ছে, কানাডাকেও বলা হচ্ছে আমাদের ক্যাম্পে চলে আসুন, তারপর শুধু আমাদের সঙ্গেই কথা বলুন। কিন্তু ভারতকে এভাবে সরাসরি তুলে নিয়ে যাওয়া যাচ্ছে না। তাহলে কি করা যায়? জেনজি রেভলিউশন তৈরি করা যায়। বাংলাদেশেও সেটাই তৈরি করা হয়েছে। এটা কোনো গোপন কথা নয়। মোহাম্মদ ইউনূস নিজেই আমেরিকায় গিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের মঞ্চে দাঁড়িয়ে এমনভাবে ক্রেডিট দিয়েছেন যেন পুরো অপারেশনের সার্টিফিকেট সেখান থেকেই নিতে গিয়েছিলেন। একই মডেল আরও কয়েকটি দেশে ব্যবহার হয়েছে। ইরানের ইউথদের উস্কে রাস্তায় আনার চেষ্টা করা হয়েছে। ইরাকেও একই ধরনের প্যাটার্ন দেখা গেছে। আগে সোশ্যাল অ্যাঙ্গার তৈরি করো, তারপর সেই অ্যাঙ্গারের ভেতরে নিজের জিওপলিটিক্যাল এজেন্ডা ঢুকিয়ে দাও। তাহলে প্রশ্ন যে ভারতকে নিয়েও কি সেই একই ধরনের পরিকল্পনা ছিল? বাংলাদেশের সঙ্গে মেঘালয় এবং পুরো নর্থ ইস্টের বড় অংশের বর্ডার রয়েছে। বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট এই বর্ডারের একেবারে কাছে? সেটা হচ্ছে সিলেট। আর সিলেটে কি হয়েছে? বাংলাদেশি সোলজার এবং আমেরিকান সোলজাররা মিলে প্রায় 11 দিনের মিলিটারি এক্সারসাইজ করেছে। একই সময় আমরা দেখছি যে মিজোরামে কিছু চলছে, মণিপুরে অস্থিরতা তৈরি হচ্ছে। নর্থ ইস্টের বহু এলাকায় দীর্ঘদিন ধরে খ্রিশ্চান মিশনারি ইনফ্লুয়েন্স বেড়েছিল। এখন ধীরে ধীরে সেই প্রভাব কিছুটা ডাইলিউট হয়েছে, কিন্তু হিন্দু ভার্সেস খ্রিশ্চান টেনশন পুরোপুরি শেষ হয়ে যায়নি। এর মধ্যে সিলেটে আমেরিকান সোলজারের এক্সারসাইজ, তারপর আমেরিকান সোলজারের ভারতীয় এলাকায় ধরা পড়ার ঘটনা, মিজোরামে প্রাক্তন মার্কিন সেনাদের ধরা পড়া, ইউক্রেনিয়ানের পোশাক পরা বা ইউক্রেনিয়ান মিলিটারি কানেকশন থাকা ব্যক্তিদেরকে ভারতে ধরা পড়া, এটিএম কার্ড এবং সাসপিশন ট্রানজাকশনের ঘটনা, সবকিছু একসঙ্গে সামনে আসছে, একটার পরে একটা ঘটনা। আর সব ঘটনাই এমন জায়গায় যেখান থেকে ভারতের দুটি সেন্সিটিভ বর্ডারের ওপর নজর রাখা যায়। যখন বাংলাদেশে এমন চলছে, তখন বাংলাদেশের আর্মি চিফ তুরস্ক আবার পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেশনে ব্যস্ত। আর পাকিস্তানের ভেতরে তখন বিশাল মুভমেন্ট চলছে। খাইবার পাখতুনখোয়াতে বলা হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক হয়েছে, 15 থেকে 17 জন মানুষ মারা গেছেন। কিন্তু খাইবার পাখতুনখোয়ার বহু মানুষ নিজেদের ঐতিহাসিকভাবে আফগানিস্তানের সঙ্গে যুক্ত মনে করেন। তারা পাকিস্তানকে বলেন, তোমরা আমাদের এলাকা জোর করে দখল করে রেখেছো। অন্যদিকে বালুচিস্তান একটি বড় সেপারিস্ট গ্রুপ নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে। এদিকে পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরের সরাসরি হত্যাকাণ্ড চলছে। ভারত সরকারও নিজের সেনাবাহিনীকে সেই অঞ্চলের পরিস্থিতির দিকে নজর রেখে প্রস্তুত রেখেছে। আজ ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রেস কনফারেন্স করে পরিষ্কার বলেছে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতেরই অংশ। এটা ভারতের সোভেনিটির বিষয়। সেখানে চায়না স্টেক হোল্ডার হয় কি করে? সিপেক হোক বা অন্য কোনো প্রজেক্ট, চায়না সেখানে কি করছে? ভারত চায়নাকে বলেছে যে আমরা কি ডিসিশন নেব সেটা কমপ্লিটলি আমাদের ম্যাটার, আমাদের ব্যাপার নিয়ে নাক গলাতে আসবেন না। এর আগে ডিফেন্স মিনিস্ট্রি বলে দিয়েছে ভারত সম্পূর্ণ প্রস্তুত। পাকিস্তান যে জম্মু কাশ্মীরের অংশ দখল করে রেখেছে, সেখানে বড় ধরনের ভায়োলেন্স বা মাস কিলিং এর চেষ্টা হলে ভারত সেখানে চুপ করে থাকবে না। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যে জায়গায় মানুষ আন্দোলন করছে, সেই জায়গাকে চারিদিক থেকে ঘিরে বড় ধরনের ক্র্যাকডাউন চালানোর পরিকল্পনা হতে পারে। ইতিমধ্যেই সেখানে 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। মানুষের ডিমান্ড পূরণ করার ক্ষমতা পাকিস্তান সরকারের নেই, অথবা ইচ্ছা নেই। তাই সমস্যার সলিউশন হিসেবে প্রোটেস্টারদেরকেই শেষ করে দেওয়ার চেষ্টা হতে পারে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মানুষ জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি তৈরি করে আন্দোলন করছে। তারা পাকিস্তানি সোলজার্সদেরকেও পরিষ্কার বলছে, বাইরের সেনা এখানে চাই না, আমাদের নিজেদের এলাকার নিরাপত্তা কর্মীরা থাকুক। এমনকি আন্দোলনের ভেতর থেকে অনেকে সরাসরি ভারতের সঙ্গে যুক্ত হওয়ার কথাও বলছে। এই কারণেই ভারত সরকার বলছে, সেখানে বড় কোনো হত্যাকাণ্ড ঘটানো হলে ইন্টারভেনশনের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। এখন ইন্টারভেনশন কতটা গুরুত্বটা বুঝুন। পাকিস্তান এই মুহূর্তে বালুচিস্তানে ঘেরাও হয়ে আছে। দেশের ভেতরে ইমরান খানের পার্টিরা আন্দোলনে জর্জরিত। সিন্ধে অস্থিরতা চলছে। খাইবার পাখতুনখোয়াতে বিদ্রোহ, হামলা, সেনাবিরোধী ক্ষোভ সবকিছুই বাড়ছে। সেনাদের ট্রেন পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান অকুপাইড জম্মু কাশ্মীরে আন্দোলন চলছে। অর্থাৎ পাকিস্তান কোনো পাওয়ার হাতে পাওয়ার জন্য যুদ্ধ লড়ছে না, পাকিস্তান নিজেকে বাঁচানোর জন্য লড়ছে, নিজের সার্ভাইভাল ব্যাটেল লড়ছে। এর মধ্যে ইরান এবং অয়েল পলিটিক্সের বিষয় সামনে আসতেই আমেরিকা পাকিস্তানকে অন্যভাবে সাপোর্ট করার চেষ্টা করছে। বাইরে থেকে বলা হচ্ছে বিষয়টা ইরান নিয়ে, কিন্তু রিয়েলিটি যে পাকিস্তান মুসলিমদের সবার নামে ইরানের পাশে নেই। পাকিস্তান বাস্তবে আমেরিকার ক্যাম্পে রয়েছে। আমেরিকা ভারতকে নিয়ে সমস্যায় আছে, পাকিস্তান ভারতকে নিয়ে সমস্যায় আছে। বাংলাদেশের বর্তমান ক্ষমতা কেন্দ্র ভারতকে নিয়ে সমস্যায় আছে। আর যতক্ষণ মোদিজি ক্ষমতায় রয়েছেন, ততক্ষণ ডেমোক্রেটিক ইলেকশনের মাধ্যমে কেন্দ্রের সরকারকে সরানো সহজ হচ্ছে না। বিশেষ করে বেঙ্গল ইলেকশনের পরে যে ধরনের পলিটিক্যাল পরিবর্তন তৈরি হয়েছে, তাতে গোটা পৃথিবীর অ্যান্টি ইন্ডিয়া লিডারশিপ বুঝে গেছে সাধারণ নির্বাচনী প্রক্রিয়ায় ভারত সরকারকে নাড়ানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আর ভারতের গ্রোথ স্পিড সবাই জানে। ভারতের এডুকেশন সিস্টেম যদি ঠিক করা যায়, অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারকে শক্তিশালী করা যায়, করাপশন কমানো যায়, সিস্টেম রিফর্ম করা যায়, তাহলে ভারতের
গতি আটকানো সম্ভব নয়। ভারত একসময় বিশ্বগুরু ছিল, এখন সেই পটেনশিয়াল রয়েছে, আবারও হবে। ভারত সোনার পাখি ছিল, লুটেরারা এসে লুট করে নিয়ে গেছে, ভারতের ভেতর থেকে অনেক জিনিস বাইরে গেছে, তাদেরকে দান করে দেওয়া হয়েছে, কিন্তু ভারত আবার সোনার পাখি হবে। ভারতে হাইড্রোজেন ট্রেন মাস প্রোডাকশনের কাজ চলছে, এনার্জি ডিপেন্ডেন্স ধীরে ধীরে কমছে, নতুন টেকনোলজি, নতুন ইনফ্রাস্ট্রাকচার, তারপরে অল্টারনেটিভ ফুয়েল, এইসবের দিকে দেশ এগোচ্ছে। তাই প্রথমে আক্রমণ করা হলো নীতিন গাডকারিকে, কারণ তিনি অল্টারনেটিভ ফুয়েল, ইথানল এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্সের মতো প্রজেক্ট নিয়ে এগোচ্ছিলেন। তারপর সামনে আনা হলো নিট এবং ছাত্রদের ইস্যু, আর এই ইস্যুতে হঠাৎ গোটা দেশের তথাকথিত রেভলিউশন ইন্ডাস্ট্রি ঝাঁপিয়ে পড়লো। পাকিস্তান বেসড হ্যান্ডলার্স সক্রিয় হলো, পাকিস্তান থেকে পরিচালিত একাধিক গ্রুপ ভারতের ভেতরে ন্যারেটিভ চালাতে শুরু করলো, ফান্ডিং এর কানেকশনও সামনে আসছে, জেনজিদের ব্রেন ওয়াশ করানো হচ্ছে, কারণ তারা ইতিহাস সম্পর্কে কিচ্ছু জানে না। এবার পুরো ছবিটা একসঙ্গে দেখুন। ইস্টার্ন বর্ডারের কাছে আমেরিকা পৌঁছে গেছে, আমেরিকান সোলজার সরাসরি ভারতের বর্ডারের ভেতরে বসে নেই ঠিকই, কিন্তু বর্ডারের ওপারে বসে সবকিছু ওয়াচ করছে, জিওগ্রাফি বুঝছে, কোথা দিয়ে কি করতে হবে, কোথা দিয়ে যেতে হবে, কোথা দিয়ে কি করতে হবে সব স্টাডি করছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বিশাল বর্ডার, অনেক জায়গায় এখনো পোরাস, সেই রুট দিয়ে ট্রেন্ড লোককে ভেতরে ঢোকানোর চেষ্টা হচ্ছে। তারপর ধর্মীয় বিভাজনের সুযোগ নিয়ে কিছু এক্সট্রিমিস্ট এলিমেন্টকে নেওয়া যেতে পারে, মিজোরাম এবং মণিপুরের কিছু গ্রুপকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা হতে পারে। এর লক্ষ্য নর্থ ইস্টকে ভারতের মূল ভূখণ্ড থেকে আইসোলেট করার পরিবেশ তৈরি করা, আর একই সময় দিল্লিতে রিজিম চেঞ্জের চাপ সৃষ্টি করা। আমি মনে করি ভারতকে কেন্দ্র করে এই ধরনের বহু চেষ্টা একসঙ্গে চলছে। এবার এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আবার প্রোটেস্টাররা বলছে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাই, তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা কিছুই করতে দেব না, এমন বলছে। ঠিক আছে, এবার তো ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, এখন কি করবেন? সোনাম ওয়াংচুক, যার বিরুদ্ধে এফসিআরএ ভায়োলেশনের বিষয় রয়েছে, হাসপাতাল থেকে বেরিয়েই বলছেন তোমরা আমাকে মেরে ফেলতে চাও। হাসপাতাল থেকে বেরোনোর পরে তার হাঁটার ধরন পর্যন্ত বদলে গেছে। সম্ভবত তার মনে হয়েছে এফসিআরএ ইস্যু থেকে তিনি পুরোপুরি বেরিয়ে এসছেন। এদিকে ভারত সরকার এফসিআরএ ল আরো কঠোর করার পথে এগোচ্ছে, যাতে বিদেশ থেকে যে কোনো অর্গানাইজেশনের কাছে ইচ্ছে মতো টাকা ঢুকতে না পারে। ফরেন বিল্ডিং এর প্রতিটি রুটকে ট্র্যাক করা যায় এমন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই এফসিআরএ টাইটেনিং নিয়ে কংগ্রেসের এত কষ্ট হয়েছে যে কেরালার নতুন কংগ্রেস সরকার রেজলিউশন পর্যন্ত পাস করে দিয়েছে। মজার ব্যাপার হচ্ছে কংগ্রেস পার্লামেন্ট এরই অংশ, পার্লামেন্টে তাদের লিডার অফ অপোজিশন রয়েছে। এফসিআরএ ল নিয়ে যত খুশি ডিবেট করতে পারেন, অ্যামেন্ডমেন্ট চাইতে পারেন, প্রশ্ন তুলতে পারেন, কিন্তু না, কেরালা অ্যাসেম্বলি থেকে রেজলিউশন পাস করানো হলো। সেই রেজলিউশনের মেসেজটা কি জানেন? যে ভারতে এফসিআরএ এত কঠোর হওয়া উচিত নয়, বিদেশি ফান্ডিং আগের মতো চলতে দেওয়া উচিত। যেসব এলিমেন্ট ভারতের ভেতরে ডিস্টারবেন্স তৈরি করে তাদের ফান্ডিং বন্ধ করা উচিত নয়। বিভিন্ন এনজিও এবং অর্গানাইজেশনের নামে টাকা ঢুকতে থাকা উচিত, রিলিজিয়াস কনভার্সনের নেটওয়ার্ক চলতে থাকা উচিত, খ্রিস্টান ইনস্টিটিউশন তৈরির নামে আনরেগুলেটেড এক্সপ্যানশন চলছিল, সেটাও থামানো উচিত নয়। সরকার ধর্মপ্রচার, চার্চেসের ফান্ডিং এবং অ্যাক্টিভিটি কেন পরীক্ষা করবে? ওয়াকফ বোর্ডকে রেগুলেশনের মধ্যে আনা কেন হবে? যারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কেন নেওয়া হবে? অর্থাৎ একসঙ্গে অনেকের প্রবলেম তৈরি হয়েছে। অর্থাৎ ফরেন ফান্ডেড নেটওয়ার্ক সমস্যায়, ইললিগাল কনভার্সন নেটওয়ার্ক সমস্যায়, আনরেগুলেটেড রিলিজিয়াস অর্গানাইজেশন সমস্যায়, ইনফিল্ট্রেশন নেটওয়ার্ক সমস্যায়, পাকিস্তান ব্যাকড হ্যান্ডলার সমস্যায়, চায়না সমস্যায়, আমেরিকা সমস্যায়। আর এই সব সমস্যার সলিউশন তারা একটা জায়গাতেই খুঁজে পেয়েছে, মোদিজিকে ওই চেয়ার থেকে সরিয়ে দাও, কেন্দ্রে বিজেপি সরকারকে জেনজি মডেল ব্যবহার করে ফেলে দাও। এই কারণেই সবাই এক জায়গায় জড়ো হলো, ছাত্রদের সামনে রাখা হলো, কারণ ছাত্রদেরকে সামনে রাখলে ক্যামেরা ফ্রেন্ডলি ইমেজ পাওয়া যায়। তারপর সেই ক্রাউড পার্লামেন্টের দিকে গেল, ন্যারেটিভ তৈরি করা হলো যে পার্লামেন্ট অ্যাটাক করো। তারপর তারা প্রাইম মিনিস্টার হাউসের দিকে এগোলো, সেখানে কি করতে যাচ্ছিল? প্রাইম মিনিস্টারকে হাউসকে ঘেরাও করবে অথবা সেখানে হামলার পরিস্থিতি তৈরি করবে। আর প্রাইম মিনিস্টার হাউসের একেবারে লাগোয়া রয়েছে এয়ারফোর্স স্টেশন। সেই সেন্সিটিভ এলাকায় কেন্দ্রীয় সরকার সম্প্রতি একটি মস্ক ক্যাম্প সরিয়েছে। একই এলাকার পাশে যে জিমখানা স্ট্রাকচার রয়েছে সেটিও এখন সরানোর প্রক্রিয়া চলছে। অর্থাৎ জায়গাটা সাধারণ নয়, এটা খুব সেন্সিটিভ একটা সিকিউরিটি জোন। আর ছাত্রদের সামনে রেখে সেই ক্রাউডটাকে ঠিক সেই দিকেই নিয়ে যাওয়া হচ্ছিল। আপনি একবার ভেবে দেখুন, এতগুলি সমস্যার একটাই সলিউশন বানিয়ে দেওয়া হলো যে মোদিজিকে সরাও আর দেশের ক্ষমতায় বিরোধীদের বসিয়ে দাও, ব্যাস সব সমস্যার চিকিৎসা নাকি হয়ে যাবে। এদিকে পাকিস্তানের ভেতরে কি চলছে সেটাও দেখুন। ভারত সরকার জানিয়েছে যে প্রয়োজন হলে পাকিস্তান অকুপায়েড জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢোকার জন্য ভারত প্রস্তুত। সেনাবাহিনীকে অ্যালার্ট রাখা হয়েছে। মিরপুর হোক, মুজাফফরবাদ হোক, কোটিল হোক কিংবা গিলগিট বালচিস্তান, পাকিস্তান যদি যে কোনো অংশে সাধারণ মানুষের উপর অত্যাচার বাড়ায় তাহলে ভারত সেখানে এন্ট্রি নেবে। আর এন্ট্রি নিয়ে শুধু দাঁড়িয়ে থাকবে না, বরং নিজের অংশের জায়গাটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে। আর এই অঞ্চল তো ভারতই, এই অঞ্চল তো আমাদেরই অংশ। নিজের ভূখণ্ডে অন্যায় হলে ভারত চুপ কেন থাকবে? সার্জিক্যাল স্ট্রাইকের সময়ও এই মেসেজ দেওয়া হয়েছিল, এয়ার স্ট্রাইকের সময়ও বলা হয়েছিল, আর অপারেশন সিন্দুরের সময় তো ভারত হাতে কলমে দেখিয়ে দিয়েছে আমাদের ক্যাপাবিলিটি কতটা। অপারেশন সিন্দুরে ভারত যে মিলিটারি পাওয়ার গোটা পৃথিবীর সামনে
সামনে দেখিয়েছে তাতে আমেরিকা সহ বহু দেশের পায়ের নিচের মাটি সরে গেছে। কারণ শুধু পাকিস্তানকে আঘাত করা হয়নি, সঙ্গে ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রির অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেছে। ভারতের অস্ত্রের গ্লোবাল মার্কেট বেড়েছে। ডিফেন্স প্রোডাকশন এবং এক্সপোর্টের ক্ষেত্রে ভারত 1000%-এরও বেশি গতিতে এগোনো দেশগুলির মধ্যে ঢুকে পড়েছে। ভারত অর্থের ক্ষেত্রে আত্মনির্ভর হয়েছে, এনার্জির ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রেও আত্মনির্ভর হচ্ছে। এখন ভারত যদি এনার্জি এবং উইপন্স এই দুটো ক্রিটিক্যাল সেক্টরেই আত্মনির্ভর হয়ে যায়, তাহলে ভারতের টাকা আমেরিকাতে যাবে কিভাবে? অন্য দেশগুলির ইকোনমি ভারতের কেনাকাটা থেকে লাভ করবে কিভাবে? পপুলেশন ভারতের কাছে, মার্কেটও ভারতের কাছে, পোটেনশিয়ালটাও ভারতের কাছে, উৎপাদন করার মানুষও ভারতের কাছে, খরচ করার কনজিউমারও ভারতের কাছে। সমস্যা হচ্ছে ভারত যা আয় করে তার একটা বড় অংশ ড্রেনেজ হয়ে বাইরে চলে যায়। আর এই ফিনান্সিয়াল ড্রেনেজই ভারতকে নিজের পুরো ক্ষমতায় বিকশিত হতে দেয়নি। কেন টাকা বাইরে যায়? কারণ পুরনো সরকারগুলি দেশে জিনিস তৈরি করার থেকে বিদেশ থেকে জিনিস কেনার ওপর বেশি বিশ্বাস করত। ইন্ডিয়ার যে পোটেনশিয়াল রয়েছে সেটা তারা মানতেই চাইতো না। কেনার ওপর এত ভালোবাসা কেন ছিল? কারণ কেনাকাটা হলে কমিশন পাওয়া যায়, ডিল হলে কাটমানি পাওয়া যায়, কন্ট্রাক্ট হলে ঘোটালা করা যায়। সেটা বফস স্ক্যামই হোক বা আগাস্তা ওয়েস্টল্যান্ড স্ক্যামই হোক, প্রচুর স্ক্যাম আছে। সব স্ক্যামের নাম বললে ভিডিওটা 2-3 ঘন্টারও হয়ে যেতে পারে। যাই হোক, তারপর সেই কমিশন বিদেশে গিয়ে সেটেল হয়ে যায়। ইন্ডিয়াতে আর কোনো হিসাবও থাকে না, তার কিছু খুঁজেও পাওয়া যায় না, কোনো রকম তদন্তও হয় না। কিন্তু মোদি ক্ষমতায় আসার পর যদি এখন দেশের ব্যবসায়ীদের বড় করা হয়, তখন প্রশ্ন ওঠে যে আদানিকে এত বড় কেন করা হচ্ছে, আম্বানিকে কেন বড় করা হচ্ছে, তাদেরকে কেন সবকিছু দেওয়া হচ্ছে, আদানি অমুক এয়ারপোর্ট কেন কিনে নিল? ভাই, আদানি যদি কোনো ফরেন স্টেক হোল্ডারের কাছ থেকে 27% শেয়ার কিনে মেজরিটি পজিশনে পৌঁছে যায়, তাতে ভারতের ক্ষতি কোথায়? একজন বিদেশি স্টেক হোল্ডারের জায়গায় একজন ভারতীয় বিজনেসম্যান কন্ট্রোল নিল, এটাই তো হয়েছে। আদানি বিদেশি স্টেক হোল্ডারকে সরিয়েছে, আম্বানি বিদেশি স্টেক হোল্ডারকে সরিয়েছে। অ্যামাজন ইন্ডিয়ার রিটেল মার্কেটে বিগ বাজারের মাধ্যমে ঢুকতে চেয়েছিল, আম্বানি সেই এক্সপ্যানশন আটকে দিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় দেখুন, বিদেশি কোম্পানি ভারতের বাজার দখল করলে সেটা গ্লোবালাইজেশন, ভারতীয় কোম্পানি বিদেশি কোম্পানিকে কম্পিটিশন দিলে সেটা ক্রনিক ক্যাপিটালিজম। এই ইন্টেলেকচুয়াল জিমন্যাস্টিক্সটা সত্যিই দেখার মতো। এখন ভারতের ভেতরে যারা জাতীয় স্বার্থের কথা বলে কাজ করছে, যারা এডুকেশনাল স্ট্রাকচার বদলাচ্ছে, যারা রিসার্চ সামনে আনছে, তাদের সংখ্যা বাড়ছে। ভারতের কোর্টে অ্যাপ্রোচও বদলাচ্ছে। কোর্ট এখন অনেক বিষয়ে ন্যাশনাল ইন্টারেস্ট এবং সোভেনিয়রিটির দিকটাও গুরুত্ব দিয়ে দেখছে। সিস্টেমের ভেতরে ধীরে ধীরে ন্যাশনালিস্ট থিঙ্কিং এর ইনফ্লুয়েন্স দেখা যাচ্ছে। এই সিচুয়েশনে বিদেশি ফান্ডিং এর চলা ইনফ্লুয়েন্স অনেক কমে আসছে, তাদের ইকোসিস্টেমের জায়গাটাও কমে আসছে। তাই যখন তারা জেনজি রেভলিউশন তৈরি করতে চায়, তখন নিট এক্সামিনেশনের নাম করে সামনে আসে। ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাওয়া হয়। এখন ধর্মেন্দ্র প্রধান তো রেজিগনেশন দিয়েও দিয়েছেন, জেনজি তো তার রেজিগনেশনই চাইছিল। এই নিন, রেজিগনেশন হয়ে গেল। এনটিএ স্ট্রাকচার বদলে দেওয়া হয়েছে। সরকার অ্যাসুরেন্স দিয়েছে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকানোর ব্যবস্থা করা হবে। ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হয়েছে যাতে মামলা দ্রুত সিদ্ধান্ত হয়। রেজিগনেশন আনা হয়েছে, পার্লামেন্টের নতুন ল আনার কথা বলা হয়েছে, রেগুলেশন শক্ত করা হয়েছে। অর্থাৎ আপনারা যা যা বলেছিলেন এখন প্রায় সবটাই করা হচ্ছে। কিন্তু এখন নতুন ডিমান্ড এসেছে, ধর্মেন্দ্র প্রধানকে জেলে পাঠানো হবে তো। এক মিনিট, এতক্ষণ আপনারা বলছিলেন মরাল গ্রাউন্ডে তার রেজিগনেশন চাই, এখন হঠাৎ লিগাল গ্রাউন্ড কোথা থেকে চলে এলো? ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে আপনারা কি কোনো স্পেসিফিক ক্রিমিনাল এভিডেন্স পেয়েছেন? তিনি নিজে ক্রাইম করেছেন এমন কোনো লিগাল ডকুমেন্ট পড়েছেন? আপনি বলতে পারেন মন্ত্রকের অধীনে ঘটনা ঘটেছে, তাই নৈতিক দায়িত্ব নিয়ে মন্ত্রী সরে দাঁড়ান। ঠিক আছে, তিনি সরে দাঁড়িয়েছেন, কিন্তু ক্রিমিনাল লায়াবিলিটি প্রমাণ করতে হলে তো ক্রাইম দেখাতে হবে। শুধু গলা ফাটিয়ে বললেই কাউকে জেলে ঢোকানো যায় না। 10-15 সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল দেখে তো কাউকে জাজ করা যায় না। তার জন্য প্রপার রিসার্চ করতে হয়, ডকুমেন্টস পড়তে হয়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে তো সরাসরি এনটিএ ছিল। আগামীকাল ইউপিএসসিতে কোনো রকম স্ক্যাম হলে কি সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী জেলে যাবেন? স্টেট পিএসসিতে স্ক্যাম হলে প্রতিবার চিফ মিনিস্টার পদত্যাগ করবেন? অনিল যাদবের সময় উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে তো ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল, তখন অখিলেশ যাদব চিফ মিনিস্টার ছিলেন। অখিলেশ যাদব কি রেজিগনেশন দিয়েছিলেন? তার এডুকেশন মিনিস্টার কি পদত্যাগ করেছিলেন? পাঞ্জাবে ফার্মেসি এক্সামিনেশনের পেপার লিক হয়েছে, সেখানে কি ভাগবত মান তার রেজিস্ট্রেশন চাওয়া হয়েছে? কেরালা এবং তামিলনাড়ুতেও তো একই ধরনের পেপার লিক এবং রিক্রুটমেন্ট ইরেগুলারিটির ঘটনা সামনে এসেছে, সেখানেও কি আন্দোলনের মহান বিপ্লবীরা রেজিগনেশন চাইতে গেছেন? কোথায় সেই ককরোচ জনতা পার্টি? আসলে সেখানে সরকার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ভগবন্ত মান তাদের স্যুট করেন, কেরালার সরকার তাদের স্যুট করে, তামিলনাড়ুর সরকারও তাদের স্যুট করে। যিনি স্যুট করেন না তিনি হচ্ছেন পিএম মোদি। গত 12 বছর ধরে প্রায় 24 ঘন্টা কাজ করার সরকার তাদের স্যুট করে না। এই সরকার চাইলে এই প্রোটেস্টকে একদিনের মধ্যে শেষ করে দিতে পারতো, দমিয়ে দিতে পারতো, বা এমার্জেন্সি সিচুয়েশন ডিক্লেয়ার করে সবাইকে জেলে পুরে দিতে পারতো। কিন্তু সেটা না করে এই গভর্নমেন্ট স্টুডেন্টদের ভবিষ্যতের কথা ভেবে ব্যাকফুটে এসছে। সরকার কিন্তু কোনো স্টুডেন্টকে জেলে ঢোকায়নি,
বিদেশি শক্তিকে ভারতের পলিসি মেকিং থেকে ধীরে ধীরে মার্জিনে ঠেলে দেওয়া সরকার তাদের পছন্দ নয়। এফসিআর এর নামে বিদেশি টাকা এনে আরামে বসে থাকা এবং সেই টাকা দিয়ে ভারতকে দুর্বল করার সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে, এটাই তাদের সবথেকে বড় কষ্ট। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা তো শুধু একটি মাধ্যম ছিল, আর এটা যত তাড়াতাড়ি স্টুডেন্টরা বুঝবে ততই তাদের মঙ্গল। তাই ভাবছে যা পাওয়া যায় সেটা নিয়েই নতুন আন্দোলন বানানো যাক। এই কারণেই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের পরেও ডিম্যান্ডস আপডেট হয়ে যাচ্ছে। আগে বলা হচ্ছিল রেজিগনেশন না হওয়া পর্যন্ত যাব না, রেজিগনেশন তো হয়ে গেছে। তারা যে ন্যারেটিভ চালাচ্ছিল গণতন্ত্রের হত্যা হয়েছে, এই সরকার একটা ডিক্টেটর, সেই প্ল্যানটাও পুরোপুরি ফেল হয়ে গেছে। আবার এখন বলা হচ্ছে এই ডিম্যান্ড পূরণ না হলে যাব না, ওই ডিম্যান্ড পূরণ না হলে যাব না, এটা পূরণ করতে হবে, ওটা পূরণ করতে হবে। মানে আন্দোলন শেষ করার জন্য ডিম্যান্ড নয়, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ডিম্যান্ড বানানো হচ্ছে। আর স্টুডেন্টরাও আপনারা একবার ভেবে দেখুন, এই প্রোটেস্টটা কি আদৌ আপনাদের জন্য ছিল? এবার আরেকটা বেসিক প্রশ্ন করুন, দিল্লিতে বাইরে থেকে কেউ আন্দোলন করতে এলে সে রাতে কোথায় যাবে? ধরলাম গোটা দেশের জেনজি দিল্লিতে জড়ো হয়েছে, কিন্তু রাত হলে তারা কোথায় যায়? যন্তর মন্তরে ফুটপাতে তো সবাই ঘুমায়। কার বাড়িতে গিয়ে থাকে, কার অর্গানাইজেশন থাকার ব্যবস্থা করে, কারা খাওয়ার ব্যবস্থা করে, কারা ট্রান্সপোর্ট দেয়? আমি আপনাদের বলছি এর পেছনে একটা অর্গানাইজড নেটওয়ার্ক কাজ করছে। নামাজের পরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বক্তব্য হচ্ছে, লোক জড়ো করার ডাক দেওয়া হচ্ছে, তারপর দল বেঁধে আন্দোলনস্থলে আসা হচ্ছে, কিছুক্ষণ হাঙ্গামা হচ্ছে, রিল বানানো হচ্ছে, ভিডিও বানানো হচ্ছে, তারপর সেই ভিডিও ভাইরাল করে গোটা পৃথিবীকে দেখানো হচ্ছে যেন পুরো ভারতে আগুন জ্বলছে। রাতেও এক ধরনের কাজ হয়। ধরুন 100 জন লোক জড়ো হলো, স্লোগান দিল, ভিডিও বানালো, এমন অ্যাঙ্গেল থেকে ভিডিও বানানো হলো যেন প্রচুর লোক জড়ো হয়েছে। তারপর ফটোশপ, এডিটিং, সোশ্যাল মিডিয়া অ্যাম্প্লিফিকেশন ব্যবহার করে এমন একটি ইমপ্রেশন তৈরি করা হলো যেন কয়েক লাখ মানুষ দিল্লি দখল করে নিয়েছে। তারপর পাকিস্তান, বাংলাদেশের আইটি সেল তো রয়েছেই, তারা বিষয়টাকে আরও অ্যাম্প্লিফাই করলো। জেনজি স্টুডেন্টরা কনফিডেন্স পেল যে সত্যিই তাদের প্রোটেস্টটা কাজে এসছে। একবার ভাবুন, লন্ডনে এসএফআই প্রোটেস্ট করছে, বিদেশে কেজরিওয়ালের দলের লোকেরা ডেমনস্ট্রেশন করছে, কংগ্রেসের স্টুডেন্ট উইং বিদেশের রাস্তায় দাঁড়িয়ে বলছে ভারতে সব কিছু শেষ হয়ে গেছে, ভারতের সরকার বদলাতে হবে, ডেমোক্রেটিক ইলেকশন দিয়ে নয়, শক্তি প্রয়োগ করে সরকার বদলাতে হবে। এটাই কি স্টুডেন্ট মুভমেন্ট? ছাত্ররা কি এটাই চেয়েছিল? আর ইন্ডিয়া যদি পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীরে ঢুকে যায়, তাহলে এদের বহু বছরের প্ল্যানিং এক ধাক্কায় শেষ হয়ে যাবে। আর্টিকেল 370 ভারত আগেই সরিয়ে দিয়েছে, রাম মন্দির আগেই তৈরি হয়ে গেছে, ভারত এখন নিজের জমি এবং বর্ডার নিয়ে সিরিয়াস। ভারতের যুবকদের ডিসিপ্লিনড এবং মিলিটারি রেডি করার পরিকল্পনা চলছে। অগ্নিবীর মডেলের মাধ্যমে 4 বছরের মিলিটারি সার্ভিসকে ভবিষ্যতের চাকরির রিক্রুটমেন্ট এবং কোয়ালিফিকেশনের সঙ্গে যুক্ত করার চেষ্টা হচ্ছে। একটা এমন ন্যাশনাল স্ট্রাকচার তৈরি করার কথা বলা হচ্ছে যেখানে বড় সংখ্যক যুবক মিলিটারি ট্রেনিং নিয়ে সিভিল লাইফে ফিরবে। তারা ডিসিপ্লিন জানবে, উইপন হ্যান্ডলিং জানবে, এমার্জেন্সি রেসপন্স জানবে, ন্যাশনাল সিকিউরিটি বুঝবে। সরকার যদি এই পুরো মডেলটাকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে যারা ভারতকে ভেতর থেকে ভাঙার স্বপ্ন দেখছে তাদের স্বপ্নই থেকে যাবে। শুধু ভারতের ভেতরেই বিরোধীদের স্বপ্ন নয়, পাকিস্তানের স্বপ্নটাও ডুবে যাবে, বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়ার শক্তির স্বপ্ন ডুবে যাবে, আমেরিকার রিজিম চেঞ্জ লবি ডুবে পড়বে, ওয়েস্টার্ন প্রেশার গ্রুপের স্বপ্নটাও ডুবে যাবে। ভারতের ভেতরে আলাদা খ্রিশ্চান স্টেট তৈরির চিন্তা যারা করছে তাদের স্বপ্ন ভেস্তে যাবে। দেশভাগের পরেও যারা ভারতকে ইসলামিক নেশন বানানোর স্বপ্ন নিয়ে বসে আছে তাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। কমিউনিস্ট রেভলিউশনের স্বপ্ন শেষ হবে, আরবান ন্যাক্সাল নেটওয়ার্কের স্বপ্ন শেষ হবে, কারণ ভারতকে ন্যাক্সাল ফ্রি করার ডেডলাইন এবং টার্গেট সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। তাহলে বলুন এরা আন্দোলন থেকে সরে যাবে কেন? নতুন ডিম্যান্ড যোগ করবে না কেন? তাদের তো সমস্যার সমাধান চাই না, তাদের হাঙ্গামা চালিয়ে যেতে হবে। আর তাদের সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো নির্দিষ্ট ডিম্যান্ড নেই, তাদের একটাই ডিম্যান্ড, ভারত থেকে বিজেপিকে কিভাবে শেষ করা যায়, মোদিজিকে কিভাবে ক্ষমতা থেকে নামানো যায়, ভারতের সিস্টেমকে কিভাবে দখল করা যায়, এই একটাই মূল লক্ষ্য। বাকি সব ইস্যুতে শুধু কভার স্টোরি। এই কারণেই ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশনের পরেও তারা আপডেটেড ডিম্যান্ড সামনে এনেছে। যদিও গভর্নমেন্ট জানিয়েছে যে নতুন যে দাবিগুলি উঠছে সেগুলো নিয়েও আলোচনা করা হবে। মোদিজি এই সিচুয়েশন যত দ্রুত সম্ভব শেষ করতে চান, সরকার প্রতিটা লেভেলে স্যাক্রিফাইস করতে প্রস্তুত। কিন্তু এরপরেও যদি আপনারা না মানেন তাহলে কি হবে? পার্লামেন্টে জোর করে ঢোকার চেষ্টা করলে কি হবে? পার্লামেন্ট অ্যাটাক করার পরিস্থিতি তৈরি করলে কি হবে? আর দিল্লিকে অচল করার চেষ্টা করলে কি হবে? রাষ্ট্রকে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে? চায়না একসময় এই ধরনের স্টুডেন্ট মুভমেন্ট দেখেছে, তারপর তারা এমন ব্যবস্থা করেছে যে দ্বিতীয়বার সেই ধরনের স্টুডেন্ট প্রোটেস্ট আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। আর ভারতেও ইচ্ছা করেই পুলিশকে প্রভোক করা হয়েছে যাতে পুলিশ অ্যাকশন নেয়, তারপর সেই ভিডিওগুলো তুলে ইনস্টাগ্রামে ভাইরাল করে দেওয়া যায়। পুলিশ লাঠিচার্জ করুক, পুলিশ গুলি চালাক, এগুলোই তো দেখানো হবে। কারণ পুলিশ কিছু করলেই আন্দোলনের নতুন ফুয়েল পাওয়া যাবে। তারপর বলা যাবে যে দেখুন সরকার ছাত্রদেরকে মেরে ফেলছে, ছাত্রদের ওপর অত্যাচার হয়েছে, ডেমোক্রেসি সব শেষ। আর রেজিগনেশন হওয়ার পরেও পাথর ছুটছিল কারা তাহলে? জম্মু আর কাশ্মীরেও যেভাবে পুলিশ এবং সিকিউরিটি ফোর্সেসের দিকে পাথর ছোড়া হতো, ঠিক একইভাবে যন্তর মন্তরে প্রশাসন এবং পুলিশের দিকে পাথর পড়ছে। এই মুভমেন্টটাকে ইচ্ছা করেই খারাপ দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর পেছন থেকে চাবি ঘোরানো হচ্ছে। ফান্ডিং আসছে, পাকিস্তান থেকে অপারেশন চলছে, ফেক ন্যারেটিভস চালানো
ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যে যা পারছে ভুলভাল নিউজ ছড়াচ্ছে। তবে ভারত এগুলিকে কিভাবে ম্যানেজ করবে? যদিও আমি কিছু পয়েন্টস আজকে আপনাদেরকে বললাম, আর আপনাদের যদি অ্যাডিশনাল আরও কিছু মনে হয়, যদি আপনারা কিছু ভেবে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও দেখতে চাই যে এই বিষয়ে আপনারা কি মনে করছেন। আর আমার মতামতের সঙ্গে যদি আপনার মতামত মিলে যায় সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার নিজেদের কোনো অবজারভেশন থাকলে সেটাও লিখুন। আর একমত না হলে সেটাও আপনি লিখতে পারেন যে না, আমি একমত নই। আর আপনার যদি মনে হয় যে ভারতের উন্নতি হওয়া উচিত নয়, সেটাও লিখুন। আপনাদের যদি মনে হয় সরকার কাজ করছে না, সেটাও লিখুন। আপনি অবশ্যই বলবেন, আপনিও লিখবেন, কারণ আপনি এই দেশেরই নাগরিক। আপনার কথা বলার অধিকার আছে এবং দায়িত্বও আছে। আপনারা কথা বললে সরকারের মনোবল বাড়ে। যারা দেশের বিরুদ্ধে ন্যারেটিভ চালায় তারা বুঝতে পারে যে দেশ পুরোপুরি চুপ করে বসে নেই। আমরা যদি কিছু না লিখি, যদি কিছু না বলি, তাহলে তারা ধরেই নেবে যে সবাই নীরব, সবাইকে নিজের মতো চালানো যাবে। আর সবাই নীরব মানে যারা রাস্তায় হাঙ্গামা করছে তারা যা বলছে সেটাই গোটা দেশের মতামত, এমনটা কিন্তু নয়। আমি আশা করব এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা নতুন ডিবেট শুরু করবেন, প্রশ্ন তুলবেন, যুক্তি দেবেন, নিজেদের মত প্রকাশ করবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম। ধন্যবাদ।